প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছো সবাই ভালো আছো আশা করি। শিক্ষার্থীরা, আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর যন্ত্রের সঙ্গে আমরা সবাই পরিচিত। তো এই যন্ত্রটা কীভাবে কাজ করে সেটা আমরা আজকে জানতে পারবো। তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, বোর্ডের দিকে দেখতে পাচ্ছ একটা ছবি। এই ছবিতে আমরা প্রথমে শুরু করবো এই কম্প্রেসর দিয়ে। কম্প্রেসর কি আমরা জানি যে কম্প্রেসর গ্যাসকে কম্প্রেস করে, মানে সংকুচিত করে। তাহলে রেফ্রিজারেটর এক ধরনের হিমায়ক গ্যাস ব্যবহার করা হয়, যেটা আমরা ফ্রেয়ন নামে জানি। তো এই ফ্রেয়ন গ্যাস এই টিউবের মধ্যে দিয়ে পরিচালিত হয়। তো আমরা প্রথমে এই কম্প্রেসর একটা বৈদ্যুতিক যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা গ্যাসকে সংকুচিত করি। ফ্রেয়ন গ্যাসকে সংকুচিত করে আমরা একে আস্তে আস্তে তরলে পরিণত করি। উচ্চ চাপে গ্যাসের তাপমাত্রা বেড়ে যায়। তো এখানে ফ্যান আছে, এটাকে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্স মানে শীতক যন্ত্র। এই শীতক যন্ত্রের সাহায্যে আমরা অতি উচ্চ চাপে গ্যাসকে সংকুচিত করি। সংকুচিত করার ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা এই ফ্যানের সাহায্যে আমরা ওয়ার্ম এয়ার হিসাবে এখানে তাপ শোষণ করে, সেই তাপ এই উষ্ণ বায়ু দিয়ে বা ওয়ার্ম এয়ার দিয়ে নির্গত হয় এবং এই তরল এই শীতক যন্ত্রের সাহায্যে তরলে পরিণত হয়, গ্যাস তরলে পরিণত হয়। তো এক্ষেত্রে এই তরলকৃত গ্যাস একটা ভালভের মধ্য দিয়ে আসে কুলিং চেম্বারে। কুলিং চেম্বার বলতে আমরা যেখানে আমাদের প্রয়োজনীয় শাক সবজি, বিভিন্ন পচনশীল পদার্থ সংরক্ষণ করি, যে ফ্রিজের যে কক্ষটিতে, সেটাকে আমরা বলছি কুলিং চেম্বার। তো এই চেম্বারে এই নল আছে, ক্যাপিলারি টিউব। এই টিউবের মধ্য দিয়ে গ্যাস পাস করা হয়। এখানে গ্যাস এই ভালভ পাস করার পর চাপ অনেকটা কমে যায় এবং কমার পর এই তরলীকৃত গ্যাস এই কুলিং চেম্বার থেকে তাপ শোষণ করে এবং বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প এই ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে কম্প্রেসরের ইনলেটে প্রবেশ করে, কম্প্রেসরের মধ্যে। কম্প্রেসর আবারও ওটাকে এই আগের প্রক্রিয়ায় তরল করে আবার সেই কুলিং চেম্বারে পাঠায়। এইভাবে এই প্রক্রিয়াটা অবিরত চলতে থাকে। তো কুলিং চেম্বারের টেম্পারেচার যখন একটা সার্টেন টেম্পারেচার পৌঁছায়, অর্থাৎ অতি নিম্ন তাপমাত্রায় যেটা পৌঁছায়, সেই তাপমাত্রায় এর ভিতরে থার্মোস্ট্যাট সুইচ থাকে। থার্মোস্ট্যাট সুইচ এটাকে, এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। যখন একটা টার্গেট টেম্পারেচারে পৌঁছে যায় তখন থার্মোস্ট্যাট সুইচ এই কম্প্রেসরের বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এই চেম্বারটা ধীরে ধীরে অনেকক্ষণ ধরে তাপ নির্গত করে, অর্থাৎ বাইরে থেকে যখন এই কম্প্রেসর কাজ করে না, তখন বাইরে থেকে তাপ এই কুলিং চেম্বারে ধীরে ধীরে প্রবেশ করে এবং কুলিং চেম্বার আবার গরম হয়ে ওঠে। যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায় তখন থার্মোস্ট্যাট সুইচ আবারও অন হয়ে যায় এবং কম্প্রেসরকে আবার অন করে দেয়। তখন এই প্রক্রিয়াটা আবার চলতে থাকে। তো এইভাবে অটো সিস্টেমে রেফ্রিজারেটর এই কুলিং সিস্টেমকে বজায় রাখে বা কুলিং পারপাসকে সবসময় সচল রাখে। তো এই ছিল আমাদের মোটামুটি রেফ্রিজারেটরের একটা সংক্ষিপ্ত ধারণা। তো রেফ্রিজারেটরের কার্যকর সহগ বলে একটা কথা আছে। কার্যকর সহগ হলো যে পরিমাণ তাপ এই কুলিং চেম্বার থেকে নির্গত হয়, তাহলে কুলিং চেম্বার থেকে আমরা ধরে নিই Q2 তাপ
নির্গত হয়। তাহলে নির্গত তাপ ডিভাইডেড সিস্টেমের উপরে কৃত কাজ। তো এখানে আমরা এখানে কাজ কম্প্রেসরের বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করছি, সেই সঙ্গে আমরা এখানে তাপ শক্তি, এই তরলীকৃত গ্যাসে একটা তাপ শক্তি আছে, এই দুটো আমাদের প্রয়োগ হচ্ছে, আর এই Q2 পরিমাণ তাপ নির্গত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কার্যকর সহগ, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, K = Q2 ডিভাইডেড W। তো এখানে W সমান আছে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, এটাই আমাদের কৃত কাজ। তাহলে আমরা যদি Wর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমরা K পাই Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2। তো সাধারণত কার্য সহগকে শতকরে প্রকাশ করা হয়, সেজন্য আমরা 100 দিয়ে গুণ করে এখানে সমীকরণ সাজিয়েছি। সুতরাং K সমান Q2 ডিভাইডেড Q1 মাইনাস Q2 ইন্টু 100%। তো আমরা এই মেশিনটাকে খুব সংক্ষিপ্ত পরিসরে আবার এভাবে দেখাতে পারি। এটা আমাদের সাপোজ কম্প্রেসর, আর কম্প্রেসর এখানে আমাদের কি কাজ করতেছে, নিম্ন তাপমাত্রা যেটা T2, এর ভিতরে তাপমাত্রাকে আমরা T2 বলছি, T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপ নির্গত হচ্ছে এবং পরিবেশে Q1 পরিমাণ তাপ বর্জন করছে, যেটা আমাদের পরিবেশের তাপমাত্রা T1। তো এই যে সিস্টেম, এই সিস্টেমের নিম্ন তাপমাত্রা থেকে তাপ শোষিত হচ্ছে এবং উচ্চ তাপমাত্রায় তাপশক্তি বর্জিত হচ্ছে। তো এটাই আমাদের মোটামুটি রেফ্রিজারেশন যে ওয়ার্কিং প্রিন্সিপাল, তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। তো শিক্ষার্থীরা, এখন আমরা যাচ্ছি এন্ট্রপি কি, এন্ট্রপির সমীকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করতে। এন্ট্রপি, এন্ট্রপি বলতে বোঝায় যে কোনো সিস্টেম দ্বারা শোষিত তাপ এবং ওই সিস্টেমের তাপমাত্রা এই দুইয়ের অনুপাত। আমরা এন্ট্রপি বলতে আমরা কাজকে, শক্তিকে কাজে রূপান্তর করার যে সক্ষমতা, সেটাকে নির্দেশ করে। এটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করি, এন্ট্রপির পরিবর্তন ডিএস। সাধারণত এন্ট্রপির পরমান নির্দেশ করা যায় না, সেজন্য এর পরিবর্তনটা আমরা হিসাব করতে পারি। তো এন্ট্রপির পরিবর্তন ডিএস। ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড টি। তো এখানে ডিকিউ বলতে আমরা বুঝি যে শোষিত তাপ, কোনো একটা সিস্টেম যে পরিমাণ তাপ শোষণ করে সেটাই তার শোষিত তাপ, সেটাকে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করছি। তাহলে আর টি হলো ওই সিস্টেমের টেম্পারেচার। তো সাপোজ আমরা বরফকে পানিতে রূপান্তর করার জন্য তাপ প্রয়োগ করছি। তো এখানে যদি বরফের তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমাদের শোষিত তাপ ডিকিউ সমান MLF, ডিকিউ সমান হচ্ছে MLF। LFতে আমরা বুঝি ল্যাটেন্ট হিট অফ ফিউশন এবং এম হচ্ছে বরফের ভর। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিতে পারি। সুতরাং ডিএস ইকুয়াল টু ডিকিউ সমান MLF ডিভাইডেড টি। তাহলে এটা হলো এন্ট্রপির পরিবর্তন।
আবার যখন আমরা পানিকে বাষ্প করি তখন টেম্পারেচার আবার ফিক্সড থাকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির থাকে, এবং সেক্ষেত্রে তাপ শোষিত হয় কিউ সমান ডিকিউ সমান এম এল ভি। আবার ডিকিউ সমান আছে এম এল ভি, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনকে আমরা এল ভি দ্বারা প্রকাশ করছি, তাহলে সেক্ষেত্রে ডিকিউ সমান এম এল ভি। সুতরাং সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের যে হিসাব ডিএস ইকুয়াল টু এম এল ভি ডিভাইডেড টি। তো মোটামুটি আমাদের এই যে সমীকরণ দুটো, এটা আমাদের স্থির তাপমাত্রায় এন্ট্রপির হিসাব করতে সাহায্য করে। আবার যখন তাপমাত্রা পরিবর্তন হয়, তাপ শোষণ হয় এবং তাপমাত্রা পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা এন্ট্রপির পরিবর্তনের ইকুয়েশন পাই। এন্ট্রপির পরিবর্তন ডিএস তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ds equal to T1 T2 ms dt। তো এক্ষেত্রে ডিকিউ সমান ms dt, এখানে ডিকিউ সমান ms dt। তো আমরা এই সমীকরণটা পেলাম। তো এখন আমাদের এম পদার্থের ভর যদি স্থির থাকে, এস হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ, এটা যদি স্থির থাকে তাহলে এই দুটো আমরা বাইরে নিয়ে আসতে পারি, বা ডিএস ইকুয়াল টু ms dt ডিভাইডেড টি ইন্টিগ্রেশন অফ T1 টু T2 লিমিট। এটাকে আমরা লিখতে পারি ms, এটাকে লগ ইটি বা লন টি T1 T2 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি ms লন T2 ডিভাইডেড T1। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এন্ট্রপির বিষয়ে যে সকল গাণিতিক সমস্যা সমাধানের সমীকরণ। তো আমরা বলেছি যে এই দুটো সমীকরণ আমাদের স্থির তাপমাত্রায় এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে সাহায্য করে, এবং আমরা এই লাস্টের ইকুয়েশন দ্বারা যখন টেম্পারেচার পরিবর্তন হয় সিস্টেমে তখন আমরা এন্ট্রপির হিসাব করতে পারি। তো এন্ট্রপি সাধারণত প্রত্যাবর্তী প্রক্রিয়ায় স্থির থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এটা মান স্থির থাকে না। এখন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব।
আমরা ধরে নিই যে এবি একটা বস্তু, এই বস্তুর এক প্রান্তে আমরা তাপ শক্তি প্রয়োগ করছি এবং এর উষ্ণতা বৃদ্ধি পেয়ে T1 হয়েছে, অপর প্রান্তে কোনো তাপ প্রয়োগ করা হচ্ছে না, এক্ষেত্রে এর তাপমাত্রা T2। তো আমরা জানি তাপ শক্তি নিম্ন তাপমাত্রার স্থান থেকে উচ্চ তাপমাত্রার স্থানে পরিবাহিত হয়, সুতরাং কিউ পরিমাণ তাপ এ পাশে যদি শোষিত হয় সেটা আবার পরিবাহিত হয়ে এদিকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে। তো এই প্রান্তটা তাপ শক্তিকে বর্জন করছে, সেক্ষেত্রে এই এন্ট্রপির পরিবর্তন, তাহলে এই প্রান্তের এন্ট্রপির পরিবর্তন ds1 equal to মাইনাস কিউ ভাগ T1। এখানে তাপ বর্জিত হচ্ছে, অতএব এই প্রান্তের এন্ট্রপির পরিবর্তনটা আমরা ঋণাত্মক ধরছি, সেজন্য মাইনাস। বি প্রান্তের এন্ট্রপির পরিবর্তন ds2 equal to কিউ ডিভাইডেড T2। এই প্রান্ত তাপ শোষণ করছে, অতএব এই প্রান্তের এন্ট্রপি পরিবর্তন ds2 equal to প্লাস কিউ ডিভাইডেড T2। তাপ শোষণ করলে আমরা এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক ধরি এবং তাপ যদি বর্জন করে সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ঋণাত্মক ধরি। তো টোটাল এন্ট্রপি পরিবর্তন, মোট এন্ট্রপি পরিবর্তন ds equal to ds1 plus ds2 equal to minus q divided T1 plus q divided T2 equal to q divided T2 minus q divided T1। তো এখানে আমাদের যেহেতু T1 গ্রেটার দ্যান T2, সুতরাং আমরা এখানে একটা এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক মান পাই। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা ds এর একটা ধনাত্মক মান পাবো, কেননা T1 এর মান বেশি, T2 এর মান কম, আর ল উভয় ক্ষেত্রে সমান, সুতরাং আমরা এখানে নেট ফলাফল আমরা পাবো পজিটিভ। তা আমরা বলতে পারি যে এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ঘটেছে, আর প্রক্রিয়াটা ছিল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। তাহলে এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির মান পরিবর্তন ঘটে, সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে সেটা আমরা দেখব।
শিক্ষার্থীরা, তোমরা মনে করতে পারো আমাদের সেই কার্নোট চক্র। কার্নোট চক্র একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, কেননা এখানে কার্যকরী পদার্থ একটা চক্র শেষে আবার পূর্বের অবস্থায় ফিরে আসিত। সুতরাং এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা এই কার্নোট চক্রে দেখি যে 4টি ধাপ আছে। এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা প্রসারণ প্রক্রিয়া। এখানে T1 তাপমাত্রায় সিস্টেম Q1 পর্যন্ত তাপ গ্রহণ করে। তাহলে এবি চক্রে একটা এন্ট্রপির পরিবর্তন হয়। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন এবি অংশে, এবি চক্রে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু Q1/T1। এটা পজিটিভ, কেননা এখানে তাপ শোষিত হয়েছে। বিসি চক্রে যে অংশ, সেই অংশে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে কোনো তাপ গৃহীত বা বর্জিত হয় না, সুতরাং এন্ট্রপি পরিবর্তন শূন্য। তাহলে বিসি চক্রে এন্ট্রপি পরিবর্তন ইকুয়াল টু 0। আবার সিডি অংশে, চক্রের সিডি অংশে আমরা দেখতে পাচ্ছি Q2 তাপ বর্জিত হয়েছে T2 তাপমাত্রায়। তাই তাপ যেহেতু বর্জিত হয়েছে, সুতরাং এক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন আমাদের নেগেটিভ। তাহলে সিডি অংশে এন্ট্রপি পরিবর্তন ইকুয়াল টু -Q2/T2। এবং ডিএ চক্রে এন্ট্রপি পরিবর্তন এখানে শূন্য, কেননা এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো তাপ শোষিত হয় না, সুতরাং এক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন শূন্য। সুতরাং এই চক্রে, ABCD চক্রে টোটাল এন্ট্রপি পরিবর্তন, ABCD চক্রে মোট এন্ট্রপি পরিবর্তন DS equal to Q1/T1 minus Q2/T2। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় Q1/T1 সমান Q2/T2 হয়। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় Q1/T1 equal to Q2/T2। সুতরাং চক্রে এন্ট্রপি পরিবর্তন শূন্য। এন্ট্রপির পরিবর্তন equal to Q1/T1 minus Q1/T1 equal to 0। তো এটার এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা জানি রিভার্সিবল প্রসেস বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি শূন্য। সুতরাং আমরা সিদ্ধান্তে বলতে পারি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হয় এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হয় বা এন্ট্রপির পরিবর্তন ঘটে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচনা। তো আমরা এই অধ্যায় তাত্ত্বিক আলোচনা আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী দিন স্থির তড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।